ওকে, আপনাদের থার্ড সিএসসি 1031 সিএসসি 261 নিউমারিক্যাল মেথডস ক্লাসে স্বাগতম। আজকে আমরা ওই প্রপার্টিজ অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এডিশন, সাবট্রাকশন এগুলো নিয়েই ডিসকাস করব। এর আগে আমরা গত দিনের স্লাইডে একটা জিনিস ঠিকভাবে এক্সপ্লেন করা হয় না, সেটা একটু বলে নিই। যে আমরা এরকম একটা ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ দিয়ে আমরা ট্রু এরর, অ্যাপ্রক্সিমেট এরর এগুলার ডেফিনিশন দেখতেছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এর এই সিরিজে আমরা এক্স এর মান 0.5 বসায় ই টু দি পাওয়ার 0.5 এর মান বসানোর বের করার চেষ্টা করতেছিলাম। এবং প্রথমে আমরা একটা টার্ম নিয়েছিলাম, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপরে পাঁচটা এবং শেষে 6টা টার্ম নিয়েছিলাম। ঠিক আছে, এখন প্রতি স্টেপে আমরা প্রথমে একটা টার্ম ইউজ করে ভ্যালু বের করছিলাম 1, তারপরে দুইটা টার্ম ইউজ করে ভ্যালু বের করছিলাম 1.5, তারপরে তিনটা টার্ম ইউজ করে ভ্যালু বের করছিলাম 1.625। এভাবে যত বেশি টার্ম ইউজ করছিলাম তত বেশি আমাদের অ্যাকিউরেসি বাড়তেছিল। এবং আমাদের টার্গেট ছিল যে আমরা 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট রেজাল্ট বের করব। এবং তাতে করে আমাদের ইএস এর মান ধরা ছিল, বের করছিলাম হচ্ছে 0.5 × 10⁻2 - n, ওখানে n এর মান 3 বসায় বের করছিলাম 0.05%। অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমাদের অ্যাপ্রক্সিমেট এররটা যদি এর নিচে নামে তাহলে আমরা এটা শিওর হইতে পারবো যে আমাদের অন্তত 3 ডিজিট পর্যন্ত কারেক্ট রেজাল্ট থাকবে। এবং ট্রু ভ্যালুটা আমাদের দেওয়া ছিল 1.648721। এখন দেখেন, একদম প্রথম স্টেপে আমরা যখন 1 বের করলাম তখন প্রথম স্টেপে ট্রু এরর আসলে কত হবে, এখানে ব্র্যাকেটের শুরুটা দিতে ভুলে গেছি। ট্রু এরর ফর্মুলা হচ্ছে যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100। ঠিক আছে, তো এখানে সেটাই করছি। প্রথম স্টেপ ট্রু ভ্যালু কিন্তু প্রত্যেকবারই সেম। ঠিক আছে, যে প্রথম স্টেপে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100, সেই করে যেটা পাওয়া যাচ্ছিল সেটা হলো 39.3%। এই প্রসেসটা এখানে বলা ছিল না, ফর্মুলাটা দেওয়া ছিল না আর কি করে 39.3টা আসে। আর যেহেতু অ্যাপ্রক্সিমেট এররের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইনটু 100, কিন্তু প্রথম স্টেপের আগে যেহেতু কোনো স্টেপ নাই, কাজে এখানে আমাদের অ্যাপ্রক্সিমেট এরর বের হবে না। এরপরে আমরা দুইটা টার্ম নিয়ে যে ভ্যালুটা বের করলাম সেটা হচ্ছে 1.5। কাজেই তখন আমার ট্রু এরর হবে হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100, এটা হচ্ছে 9.02%। আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে হচ্ছে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ 1.5, আর প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 1 ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইনটু 100 অর্থাৎ 33.3%। একইভাবে থার্ড স্টেপে গিয়ে আপনার এখানে থার্ড স্টেপে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 1.625, কাজে তখন ট্রু এরর ফর্মুলা হবে হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1.625 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100, এটা করলে পাওয়া যায় 1.44%। একইভাবে ওই স্টেপে থার্ড স্টেপে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন 1.625 মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন 1.5 ডিভাইডেড বাই 1.625 কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইনটু 100, এই করে আমরা পাচ্ছিলাম হচ্ছে 7.69%। এই একই ধরনের ফর্মুলা ইউজ করে আমরা পরের ভ্যালুগুলোও পাইছি। ঠিক আছে, যেহেতু এই জিনিসটা গতদিন এই ফর্মুলাগুলো দেওয়া ছিল না এখানে, কাজে অনেকেরই বুঝতে সমস্যা হয়েছে, কাজে আজকে আমরা সেটা আবার এক্সপ্লেন করলাম। আচ্ছা, এখন গতদিন আমরা যে হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেখতেছিলাম তার হাইয়েস্ট ভ্যালুটা বের করছিলাম 7। আজকে আমরা যেটা দেখবো যে ওই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে নিয়ারেস্ট জিরো ভ্যালুটা কত হবে। আপনি বলতে পারেন স্যার আপনি লোয়েস্ট ভ্যালু না বলে নিয়ারেস্ট জিরো ভ্যালু বলছেন কেন? কারণ হাইয়েস্ট ভ্যালু যেহেতু ওই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা 7 ছিল, কাজে লোয়েস্ট ভ্যালু অবভিয়াসলি কি হবে, ওই জাস্ট সাইন অফ নাম্বার চেঞ্জ করে দিতে ওইটা -7 হবে। কাজে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু বের করার প্রসেসটা সেম। নিয়ারেস্ট জিরো ভ্যালু মানে হচ্ছে যে এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে আমরা জিরোর সবচেয়ে কাছাকাছি কোন ভ্যালুটা বের করতে পারি। কারণ আমাদের এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে কিন্তু আমরা আসলে জিরোকে এক্সপ্রেস করতে পারি না। ঠিক আছে, তখন আমরা দেখি যেহেতু ম্যান্টিসাতে 3 বিট রাখা যায় এবং ম্যান্টিসার মিনিমাম মান কত হইতে পারে 000, মোটেও না, কারণ ম্যান্টিসাতে আমরা মিনিমাম কত রাখতে পারি, হাফের নিচে কোনো ভ্যালু রাখতে পারি না যেহেতু জিনিসগুলো বাইনারিতে। কাজে ম্যান্টিসার মধ্যে যে ভ্যালুটা আমরা রাখবো সেটা হচ্ছে 100। ঠিক আছে, কাজে এটা হচ্ছে ম্যান্টিসার লোয়েস্ট ভ্যালু। আপনি স্যার লোয়েস্ট ভ্যালু কেন বলতেছেন?
কারণ আমরা তো নিয়ারেস্ট জিরো করতে চাচ্ছি, ফলে সবগুলাকে লোয়েস্ট করাই হবে আমাদের কাজ। কাজে ম্যান্টিসার লোয়েস্ট ভ্যালু যেটা, যেহেতু ম্যান্টিসার মান হাফের চেয়ে ছোট হওয়া সম্ভব না, কাজে ম্যান্টিসার লোয়েস্ট ভ্যালুটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে 2 বিটস ফর ম্যাগনিটিউড অফ এক্সপোনেন্ট। এখন 2 টু দি পাওয়ার সামথিং সেটা হলো এক্সপোনেন্ট পার্ট। এখন 2 এর পাওয়ার আমি কি করতে হবে, জিরোর কাছাকাছি নিতে হলে কি হইতে হবে, 2 এর পাওয়ারটা ম্যাক্সিমাম হইতে হবে ভ্যালুতে, কিন্তু সাইনটা হইতে হবে নেগেটিভ। যেমন ধরা যাক 2 টু দি পাওয়ার -2 এটা জিরোর কাছাকাছি না, 2 টু দি পাওয়ার -3 এটা বেশি কাছাকাছি। অবভিয়াসলি 2 টু দি পাওয়ার -3 বেশি কাছাকাছি, কাজে মানটা বাড়াইতে হবে। কাজে যেহেতু এক্সপোনেন্টের জন্য 2 বাইট আছে, কাজে সেটা দিয়ে 2 বিট আছে, কাজে সেটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা রাখতে হবে 1 1, কিন্তু সাইন অফ এক্সপোনেন্ট এইটা করে দিতে হবে হচ্ছে নেগেটিভ। ফলে কি হবে, এই এটার ভ্যালুটা হবে ম্যাক্সিমাম, সাইনটা হবে নেগেটিভ। ফলে কি হবে, এই জিনিসটা এক্সপোনেন্ট পার্টটা জিরোর খুব কাছাকাছি চলে যাবে, সবচেয়ে কাছাকাছি চলে যাবে। এর চেয়ে কাছাকাছি আর 2 বিট এক্সপোনেন্ট দিয়ে সম্ভব না। এরপরে সংখ্যাটার সাইন যেহেতু জিরোর কাছাকাছি প্লাস মাইনাস একটা দিলেই হয়, আমি প্লাস দিলাম। কাজে এইটাই হচ্ছে গিয়ে নিয়ারেস্ট জিরো ভ্যালু। এখন মানগুলো বসাই। 100 এটা মানে হচ্ছে হাফ, ঠিক আছে। আর 2 টু দি পাওয়ার -11 এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -3। কাজে আলটিমেটলি সব মিলা এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -1, এটা 2 টু দি পাওয়ার -3, কাজে 2 টু দি পাওয়ার -4। এটাই হচ্ছে নিয়ারেস্ট জিরো ভ্যালু, এবং সেই নিয়ারেস্ট জিরো ভ্যালুটা হচ্ছে 0.0625। তাহলে দেখেন কি ভয়াবহ অবস্থা। আমাদের এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা এত খারাপ যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0.0625, অর্থাৎ এটার মধ্যে আপনি জিরোও রাখতে পারবেন না। কারণ এটা দিয়ে আসলে জিপিএ রাখা ছাড়া আর কোনো কাজ করা সম্ভব না এই রেঞ্জের মধ্যে। কিন্তু জিপিও আসলে রাখা সম্ভব না, একটু পরে আমরা দেখবো অ্যাকুরেটলি। একটা কারণ হলো যে জিপিএ তো জিরোও হইতে পারে, সেটা তো এখানে রাখা যাচ্ছে না, কিন্তু এছাড়া আরও কারণ আছে। তো যাই হোক, এখন পর্যন্ত আমাদের হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটার নিয়ারেস্ট জিরো ভ্যালু হচ্ছে 0.0625, ঠিক আছে। ফ্লোটিং পয়েন্ট নাম্বারের নিয়ারেস্ট জিরো ভ্যালু অলওয়েজ 2 এর একটা পাওয়ার হবে। এই ক্ষেত্রে যেমন এটা হয়েছে কি 2 টু দি পাওয়ার -4। আচ্ছা, এখন আমাদের যে হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা, আমরা তো নিয়ারেস্ট জিরো ভ্যালুটা অলরেডি বের করছি। এটা হচ্ছে কত, 0.0625। এটা ছিল হচ্ছে কত, 100 ইন্টু 2 টু দি পাওয়ার -3 বা -11। এখন আমরা দেখো যে এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা দিয়ে এর পরে কোন কোন ভ্যালু রিপ্রেজেন্ট করা যায়। কাজে এখন দেখেন ম্যান্টিসার ভ্যালু আছে 100, এটাকে বাড়ায় আমার কত করতে পারি, 101। কারণ বাড়ানোর দুইটাই সুযোগ আছে, একটা হলো আমি ম্যান্টিসার মান 1 বাড়াইতে পারি, অথবা এক্সপোনেন্টের মান 1 বাড়াইতে পারি। এখন এক্সপোনেন্টটা আসলে 2 টু দি পাওয়ার -3, এটা যদি 2 টু দি পাওয়ার -2 করি তাহলে তো স্ট্রেট ডবল হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার -3 থেকে যদি -2 করি, এই কারণে আগেই আমরা এক্সপোনেন্ট বাড়াবো না, আগে আমরা ম্যান্টিসাটা বাড়াবো। তাহলে 100 থেকে আমরা 101 বসাইলাম, আর এক্সপোনেন্ট যা ছিল তাই থাকলো 2 টু দি পাওয়ার -3। তারপরে এখন এই 101 মানে হচ্ছে এই 1 মানে হাফ, আর এই পরের 1 মানে হচ্ছে 1/8 ইন্টু 2 টু দি পাওয়ার -3। আলটিমেটলি যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হলো 0.078125। অর্থাৎ দেখেন কত বড় একটা গ্যাপ। তাহলে এইখানে মানেটা কি, এই গ্যাপটা থাকা মানে কি, মানে হচ্ছে এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে আমি 0.0625 এই ভ্যালুটাকে স্টোর করতে পারবো, 0.078125 এই ভ্যালুটাকে স্টোর করতে পারবো, মাঝামাঝি কোনো ভ্যালুকে স্টোর করতে পারবো না। এখন আমি যদি 0.075 স্টোর করতে যাই, তাহলে হয় এটাও নিচেরটায় যাবে অথবা উপরেরটায় যাবে, ঠিক আছে। কাজে অনেক বড় এরর হইতে পারে আর কি। আচ্ছা, তারপরে 101 এর পরে আমার এই ভ্যালুটা কত হবে, 110। এখন কারণ 101 এর পরে তো আর এটাকে বাড়ানো, ম্যান্টিসাকে আবার বাড়াইলে কত হবে, সেটা 110, আর এই পাশে এক্সপোনেন্ট পার্টটা সেম থাকতেছে 2 টু দি পাওয়ার -3। তাহলে এই 1 এর জন্য হবে হাফ, পরের 1 এর জন্য হবে 2 টু দি পাওয়ার -2 অর্থাৎ 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার -3। আলটিমেটলি যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হলো 0.093750। এরপরে 110 পরে ম্যান্টিসার মান কত হবে, 111 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এটা ইভ্যালুয়েট করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.109375। এখন তারপরে দেখেন, এখন কিন্তু আমাদের আর ম্যান্টিসা আর বাড়ার সুযোগ নাই, 111 ম্যাক্সিমাম হয়ে গেছে। এখন তাহলে কি করতে হবে,
এখন হচ্ছে আমরা যেরকম কি করি 39 পরে কি করি 30 10 তো হওয়া সম্ভব না, তখন কি করি 39 9টাকে 0 বানাই দিই, মিনিমামে নিয়ে যাই, আর দশকের ঘরেরটাকে 1 বাড়াই, সেখান থেকে আমরা কি পাই 30 জায়গায় 39 জায়গায় 40 পাই। এখানেও তাই করতে হবে, যেহেতু ম্যান্টিসা আর বাড়ানো যাচ্ছে না, কাজে ম্যান্টিসাকে আবার মিনিমাম জায়গায় নিয়ে যেতে হবে এবং এখন এক্সপোনেন্টটা 1 বাড়াইতে হবে, তাহলে এটা 2⁻³ থেকে 2⁻² হবে। তাহলে এটার ভ্যালু যদি আমরা বসাই, এটা মানে হাফ, তারপরে 2⁻², আলটিমেটলি যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.125000। অর্থাৎ অবস্থা দেখেন যে এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা দিয়ে আমরা খালি 0.0625, 0.078, 0.9375, 0.109375 এই ধরনের গ্যাপ দিয়ে ভ্যালুগুলো স্টোর করতে পারতেছি এবং ফাইনালি 0.1512500। এরপরে কি হবে 100টা হয়ে যাবে 101 ইন্টু 2⁻²। এখন আবার আগের মতো এক্সপোনেন্ট পার্টটা ফিক্স থাকবে, ম্যান্টিসা পার্টটা বাড়তে থাকবে। কাজে এখন 100 থেকে এটা 101 হলো, তখন ইভ্যালুয়েট করে আমরা পাচ্ছি 0.15625, তারপরে 101 থেকে 110 হলো এবং এক্সপোনেন্ট পার্টটা সেম 2⁻², তখন ইভ্যালুয়েট করে আমরা পাচ্ছি 0.18750। এখন আমরা এটা এত কিছু কেন করলাম, যে এটা অবস্থা কত খারাপ, যে এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে আসলে আমি জিপিএটাও স্টোর করতে পারবো না ঠিক মতো, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি এই সংখ্যাগুলাই যেই রিপ্রেজেন্টেবল যে নাম্বারগুলো আছে, এই যে নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করা যায় সেগুলোকে আমরা বলি হচ্ছে এক্স। কাজে এক্স এর একটা পসিবল ভ্যালু হচ্ছে 0.0625, একটা হচ্ছে 0.078125, একটা হচ্ছে 0.93750, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে এক একটা এক্স এর পসিবল ভ্যালু। আর এদের মধ্যে যে দুইটা রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে গ্যাপ বিয়োগফল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল এক্স। কাজেই দেখেন এই যে প্রথম দুইটা ভ্যালুর মধ্যে আমাদের গ্যাপটা হচ্ছে কত 0.015625, এর পরের দুইটা ভ্যালুর মধ্যেও গ্যাপ হচ্ছে কত দেখেন 0.015625, তারপরের দুইটা ভ্যালুর মধ্যেও গ্যাপ হচ্ছে কত 0.015625, অর্থাৎ এই তিনটাতে কিন্তু ওই ডেল্টা এক্স এর মানটা সেম। এরপরে কি হচ্ছে দেখেন, এরপরে এইটা আর এটার মধ্যে ডেল্টা এক্স এর মানটা কি হচ্ছে স্ট্রেট ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ডবল হয়ে যাওয়ার কারণটা কি, যে ম্যান্টিসাতে একইভাবে 0.001 করে বাড়তেছে, কিন্তু এক্সপোনেন্টটা তো 2⁻³ থেকে 2⁻² হয়ে গেছে, কাজেই গ্যাপটাও কি হয়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কাজেই এরপরের দুইটার মধ্যেও গ্যাপ হচ্ছে কত ওই একই। কাজেই আচ্ছা, এখন একটা জিনিস, এই প্রথম যে নিয়ারেস্ট জিরো ভ্যালু আর এই প্রথমটা, এই দুইটার গ্যাপটা লেখা হয় নাই, এই দুইটার গ্যাপটাও হচ্ছে 0.015625। কাজে আপনি দেখেন যে এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পর্যন্ত গ্যাপ সেম এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে। তারপরে কি হচ্ছে গ্যাপটা ডবল হয়ে যাচ্ছে, এরপরে চারটা এরকম সেম থাকার পরে আবার কি হবে ডবল হয়ে যাবে। কাজে 4 ঘর পর পর কি হচ্ছে আপনার এই যে গ্যাপটা, এটা আসলে ডবল হচ্ছে। তাহলে এই গ্যাপটা বাড়াটা কি আসলে ভালো? তো হচ্ছে ভালো না। গ্যাপটা যত কম হবে তত আপনার ভ্যালু স্টোর করতে গিয়ে এরর কম হবে। এখন কিন্তু এই গ্যাপটা এখানে বাড়তেইছে। এখন 4 ঘর পর পর কেন বাড়তেছে? কারণ আপনি দেখেন যে এখানে ম্যান্টিসাতে আমার 3টা ডিজিট থাকলেও চেঞ্জ হচ্ছে কটা ডিজিট? 2টা ডিজিট। এই 2টা ডিজিট কি হচ্ছে, প্রথমে 00, তারপরে 01, তারপরে 10, তারপরে 11। তাহলে 4 ঘর পর পর কি হচ্ছে, ম্যান্টিসারও কিন্তু সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তখন কি হচ্ছে এক্সপোনেন্টটা 2⁻³ থেকে -2 হচ্ছে। যেহেতু 4 ঘর পর পর একটা সাইকেল শেষ হচ্ছে, তখন এক্সপোনেন্টটা ডবল হচ্ছে, এক্সপোনেন্ট পার্টটা ডবল হয়ে যাচ্ছে জাস্ট। কাজে এই কারণে কি হচ্ছে 4 ঘর পর পর এই গ্যাপটাও কি হচ্ছে ডবল হচ্ছে। যেমন ধরা যাক a - p এর যে বিয়োগফল টুয়াইস a - টুয়াইস b এর কিন্তু বিয়োগফল তার চেয়ে স্ট্রেট ডবল, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই কারণে আসলে গ্যাপটা কি হয়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে, যেহেতু এক্সপোনেন্ট পার্টটা ডবল হয়ে গেছে। তাহলে এই হলো আমাদের হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে এখান থেকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কিছু প্রপার্টি বোঝার চেষ্টা করি। প্রথম প্রপার্টিটা বলতেছে there is a limited range of qualities that may be represented. Very small and very large numbers cannot be represented, therefore overflow and underflow can occur while doing arithmetics with these numbers. For example, in our proposed hypothetical floating point number, if you want to score 0.0003, an underflow will occur, ঠিক আছে। অর্থাৎ আন্ডারফ্লো মানে কি, এই যে দেখেন নিয়ারেস্ট জিরো ভ্যালু ছিল হচ্ছে 0.0625,
কাজে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমি যদি একটা 0.03 স্টোর করতে যাই, যেটা নিয়ারেস্ট জিরো ভ্যালুর চাইতেও ছোট, আবার জিরোর চাইতে বড়, তাহলে এটা কি হবে, একটা এরর হবে। এটাকে আমরা বলতেছিল আন্ডারফ্লো, যে লোয়েস্ট পসিবল ভ্যালুর চেয়েও ছোট একটা ভ্যালু আমি স্টোর করতে যাচ্ছি, কাজে এটাকে আমরা বলতেছি আন্ডারফ্লো। আর ওভারফ্লো কি, এই যে আমাদের হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা, এটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত বের করছিলাম আগের দিন ক্লাসে, 7। কাজে তার চেয়ে বড় কোনো ভ্যালু যদি এখানে স্টোর করতে যাই, যেমন 12, তাহলে কি হবে, একটা ওভারফ্লো হবে। আর প্রথম যে প্রপার্টিটা বলতেছে দেয়ার ইজ এ লিমিটেড রেঞ্জ অফ কোয়ালিটিস, রেঞ্জটা লিমিটেড, কারণ হচ্ছে কি আমরা তো দেখলামই যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0.0625 নিয়ারেস্ট জিরো, আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 7। কাজেই যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারেরই একটা রেঞ্জ থাকবে, ঠিক আছে। এর বাইরে স্টোর করতে গেলে নিচের দিকে ওভারফ্লো হবে, উপর দিকে নিচের দিকে আন্ডারফ্লো হবে, উপর দিকে ওভারফ্লো হবে। যেমন ধরা যাক আপনি ভাত রান্না করতে গেলেন, মার উপচায় পড়তেছে, এটা হলো ওভারফ্লো। আর ভাত শুকায় একেবারে হাড়ি পুড়ে গেল, এটা হচ্ছে কি আন্ডারফ্লো। এখানে ব্যাপারটা এরকম আর কি, নাথিং সিরিয়াস, জাস্ট মজা করে বললাম আর কি। তারপর যেটা বলছে দেয়ার ইজ অনলি এ ফাইনাইট নাম্বার অফ কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড উইদিন দিস রেঞ্জ। এই যে রেঞ্জটা খুব ছোট, এর মধ্যে ওই যে যে 0.0625 থেকে 7, এর মধ্যেও সব ভ্যালু কিন্তু স্টোর করা যাচ্ছে না, অনলি নির্দিষ্ট কিছু ভ্যালু স্টোর করা যাবে। সেটাই এখানে বলা হচ্ছে অনলি এ ফাইনাইট নাম্বার অফ কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড উইদিন দিস রেঞ্জ। আচ্ছা, আরেকটা বলতেছে কি, দ্য ইন্টারভ্যাল বিটুইন নাম্বার ডেল এক্স ইনক্রিজেস অ্যাজ দ্য নাম্বারস গ্রো ইন ম্যাগনিটিউড। ওই যে দুইটা রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে গ্যাপ, এটাকে আমি বলছি ডেল এক্স। এটা দেখেন প্রথমে 0.015625, 0.015625, 0.015625, 0.015625, তারপরে এটা ডবল হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কি হচ্ছে, দ্য ইন্টারভ্যাল নাম্বার ডেল এক্স ইনক্রিজেস অ্যাজ দ্য নাম্বারস গ্রো ইন ম্যাগনিটিউড। অর্থাৎ সংখ্যা বড় হওয়ার সাথে সাথে এই ডেল এক্স এর মানটাও জাস্ট বড় হইতে থাকবে, এবং আসলে কি হয়, ডেল এক্স এর মানটা খানিক পর পর ডবল হইতে থাকে। এখন বলতেছে যে ডবল প্রিসিশন অ্যারিথমেটিক, এটা কি ইম্পর্টেন্ট কিনা। এখন ডবল প্রিসিশন অ্যারিথমেটিক কি জিনিস, এটা হয়তো আপনারা ভুলে গেছেন। আমরা সিতে দুই ধরনের ফ্লোটিং পয়েন্ট নাম্বার পড়ছিলাম, একটা হচ্ছে ফ্লোট, সেটা হচ্ছে 8 বাইট বা 32 বিট, সরি 4 বাইট বা 32 বিট। আরেকটা ছিল হচ্ছে ডবল, সেটা ছিল হচ্ছে 8 বাইট বা 64 বিট। এখন এরা বলছে যে অলওয়েজ ডবল কেন রিকমেন্ডেড, কারণ আপনি দেখেন যে ফ্লোটের মধ্যে মাত্র 23 বিট বরাদ্দ করা আছে ফর ম্যান্টিসা, আর ডবলে সেটা হচ্ছে 52। তার মানে হচ্ছে কি ডবলে অনেক ঘর পর্যন্ত আমি ভ্যালু স্টোর করতে পারতেছি দশমিকের পরে ম্যান্টিসাতে। কাজে এটা অবশ্যই অ্যাকিউরেসি অনেক বেশি, এই কারণে ডবল প্রিসিশন অলওয়েজ রিকমেন্ডেড। আপনি যদি আরও বড় ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজ করতে পারেন আরও ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে চপিং অ্যান্ড রাউন্ডিং। এই কনসেপ্টটা এখানে আমরা প্রথমে ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে বোঝার চেষ্টা করতেছি, সরি ডেসিমেল দিয়ে। যে ধরা যাক পাইয়ের মান হচ্ছে 3.14159265358। এখন এটাকে আমরা একটা 10 বিট সিস্টেমের মধ্যে স্টোর করতে যাচ্ছি উইথ 7 সিগনিফিকেন্ট ফিগার। 7 সিগনিফিকেন্ট মানে কিন্তু কি, দশমিকের আগে পরে মিলায় 7 ঘর। আপনি এখন দেখেন 3.14159 দশমিকের আগে 1 ঘর, পরে 6 ঘর নিয়ে আমি 2। এখন এরপরে 6 আছে, আমি যদি এখানে 2তেই থেমে যাই তাহলে 6-এর কারণে কি চেঞ্জ হবে। চপিং বলতেছে যে এই ঘরের পরে যা ভ্যালু আছে 65358 এই পুরাটা গায়েব হয়ে যাবে। কাজে চপিং পলিসি করলে আপনি যদি 7 সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে স্টোর করতে চান তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 3.141592। আর রাউন্ডিং করতে হলে কী হবে, তখন আপনি দেখতে হবে যে লাস্ট ডিজিট এটা 2 আছে, এরপরে আসলে 6, তাহলে আমি এখানেই যদি আটকায় দিতে হয় তাহলে 2টাকে 3 বানাইতে হবে, ঠিক আছে। তাহলে এই যে বাইরে যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে চপিং করে উইথ 7 সিগনিফিকেন্ট ফিগার্স, তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 3.141592, আর রাউন্ডিং করলে ভ্যালু হবে হচ্ছে 3.141593। এখন একটু লক্ষ্য করেন যে কোনটাতে এরর বেশি হচ্ছে। আমার ট্রু ভ্যালু হচ্ছে এইটা, আর এইটা এরর, এইটা মানে এখানে যদি আমি চপিং করি তাহলে আমার এরর হচ্ছে 0.00000065, আর যদি রাউন্ডিং করি এটার থেকে এটা বাদ দিই তাহলে আমার এরর হচ্ছিল 0.00000035। কাজে অবভিয়াসলি অধিকাংশ সময়ই সবসময়ই রাউন্ডিংয়ের জন্য এররটা কম হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে চপিং করলেও যা হয় রাউন্ডিং করলেও তাই হয়, ঠিক আছে। যেমন আমাদের আগের যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা ছিল, এখানে দেখেন আমি যদি এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারে 0.075 স্টোর করতে যাইতাম
তাহলে চপিংয়ে কি করতো, জাস্ট ইমিডিয়েট ছোটোটায় চলে যেত, কাজে 0.075ও 0.60625 হিসেবে স্টোর হইতো, ঠিক আছে। কিন্তু রাউন্ডিংয়ের ক্ষেত্রে কী হবে, সে দেখবে যে আমি কি উপরেরটা স্টোর করলে লস কম হবে না নিচেরটা স্টোর করলে লস কম হবে। কারণ যে ভ্যালুটা আমি রাখতে চাচ্ছিলাম সেটা যেহেতু 0.075, কাজে সেটাকে 0.07825 রাখলেই রাউন্ডিংয়ের দৃষ্টিভঙ্গিতে ভালো, ঠিক আছে। কাজেই কিন্তু এখন তাতে করে আসলে আমাদের জোর গলায় বলা যাবে না যে রাউন্ডিং ভালো আর চপিং খারাপ, কারণ এখানে দেখা যাচ্ছে সাম মেশিন ইউজ চপিং বিকজ রাউন্ডিং অ্যাডস টু দ্য কম্পিউটেশনাল ওভারহেড সিন্স দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ইজ লার্জ এনাফ রিজাল্টিং চপিং এরর ইজ নেগলিজেবল। যেহেতু আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত রাখি, দশমিকের পরে যদি 13-14 ঘর পর্যন্ত রাখি ডবলে, তাহলে আমার আসলে ওইখানে গিয়ে ওই 13 না 14 নাম্বার ডিজিটে গিয়ে রাউন্ডিং হইলো না চপিং হইলো, এটা আসলে অত একটা ইম্পর্টেন্ট না। তার চেয়ে বরং এই রাউন্ডিং চপিং করতে গিয়ে মানে এই রাউন্ডিং করতে গিয়ে যে উপরে যাবো না নিচে যাবো, এটা করতে গিয়ে অনেক সময় লস হয়, ঠিক আছে। সেই জন্য আসলে আমরা রাউন্ডিং চপিং দুইটাই এখনো চালু আছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই যে হোল, ওভারফ্লো, আন্ডারফ্লো এই কনসেপশনগুলো আমরা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। হোল হচ্ছে আপনি যে দেখেন যে নিয়ারেস্ট জিরো ভ্যালু হচ্ছে এইটা আর এটা হচ্ছে জিরো, এই নিয়ারেস্ট জিরো ভ্যালুটা কিন্তু বেশ বড়, এখানে 0.0625। এই ছবিটা আঁকা হয়েছে আমাদের হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারের উপর বেস করেই। আপনি দেখেন যে শুরুর দিকে আপনার আবার এই অংশটার স্কেল বড় করে এখানে দেখানো হয়েছে, কারণ শুরুর দিকে দেখেন আমার নাম্বারগুলোর মধ্যে রিপ্রেজেন্টেবল ভ্যালু, যে লম্বা লম্বা যে দাগগুলা স্কেলের মতো, সেগুলো হচ্ছে রিপ্রেজেন্টেবল ভ্যালুগুলা। তাহলে একদম শুরুর দিকে দেখেন রিপ্রেজেন্টেবল ভ্যালুগুলোর মধ্যে কিন্তু গ্যাপ খুব কম। এই যে এটা ছিল হচ্ছে 0.015625, তারপর এটা বেড়ে কত হয়েছিল 0.03125, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে এই ছোট গ্যাপ, সবচেয়ে ছোট গ্যাপটা হচ্ছে 0.015625, তারপর হচ্ছে 0.03125, ঠিক আছে। এরপরে দেখেন 4 ঘর পর কিন্তু গ্যাপটা আবার ডবল হচ্ছে, এবং এটা ছিল হচ্ছে নিয়ারেস্ট জিরো ভ্যালু, আর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কত 7। কাজে এর চেয়ে বড় কোনো ভ্যালু রাখতে গেলেই কি হবে, ওভারফ্লো হবে, ঠিক আছে। আন্ডারফ্লোটা এখানে ভয় চিত্রে দেখায় নাই। আর হোলটা হচ্ছে এই যে জিরো থেকে নিয়ারেস্ট জিরো ভ্যালুর মধ্যে যে গ্যাপ, এইটাকেই বলা হচ্ছিল হোল। এটা শুধু পজিটিভ সাইডে আছে তা না, এই নেগেটিভ সাইডেও একই রকম হোল আছে। কারণ পজিটিভ সাইডের নিয়ারেস্ট জিরো ভ্যালু যদি হয় 0.0625, তাহলে নেগেটিভ সাইডেও তাই হবে -0.0625, ঠিক আছে। কাজে এই দুইটা মিলে যে জায়গাটা হচ্ছে এই পজিটিভ নিয়ারেস্ট জিরো ভ্যালু থেকে নেগেটিভ জিরো নিয়ারেস্ট জিরো ভ্যালু পর্যন্ত, এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে হোল। কাজে হোল, ওভারফ্লো, আন্ডারফ্লো সব বুঝে গেলাম। আচ্ছা, এখন একটু এখানে এই চিত্রটা বোঝার চেষ্টা করি। এই চিত্রটাকে বড় করে এখানে লেখা আছে, এটার মানে আসলে কি, যে দুইভাবে দেখানো আছে। চপিংয়ের ক্ষেত্রে কি হয়, যে আমি যদি মানে যে কোনো ভ্যালু রাখতে গেলে সে কী করে, নিয়ারেস্ট স্মলারটাতে চলে যায় আর কি। কাজে আমি এই রেঞ্জের মধ্যে যে স্ল্যান্টেড এক দাগ দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু স্টোর করতে গেলে সেটা এই দাগে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি হয় এক্স, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ডেল এক্স, এবং গ্যাপগুলো হচ্ছে কি সব ডেল এক্স। যে ডেল এক্সের মানটা কিন্তু আবার খানিক পর পর ডবল হয়, ঠিক আছে। কিন্তু চপিংয়ের এই চিত্রতে চপিং কি বোঝাচ্ছে, যে চপিংয়ে কী হবে, যে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু উপরের দাগটা বাদে সেগুলো সবই এটাতে গিয়ে স্টোর হবে। কাজে এখানে এররের ম্যাক্সিমাম মান প্রায় ডেল এক্সের কাছাকাছি হতে পারে। আর রাউন্ডিংয়ের ক্ষেত্রে কি করে, এখানে দেখেন এখানেও কিন্তু রিপ্রেজেন্টেবল ভ্যালুগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে ডেল এক্স, কিন্তু এইখানে আমরা দেখেন যে রাউন্ডিং মানে কি, যে যেটা কাছাকাছি আছে সেটার দিকে যাবে। কাজে এই মিড পয়েন্টের সমান বা উপরে যে ভ্যালুগুলো আছে সবগুলো এটাতে আসে, আবার এই মিড পয়েন্টের নিচে যে ভ্যালুগুলো আছে তাও এই মাঝখানের এটাতে আসে। কাজে এখানে দেখেন যে এই রেঞ্জের প্রত্যেকটা ভ্যালু মাঝখানেরটা আসতেছে। কাজে এখানে কিন্তু এররের ম্যাক্সিমাম পসিবল এররের পরিমাণ চপিংয়ের ক্ষেত্রে কত ছিল, ডেল এক্স, কিন্তু রাউন্ডিংয়ের ক্ষেত্রে সেটা কি হচ্ছে, ডেল এক্স বাই 2। কিন্তু এত খুশি হওয়ার কিছু নাই, ডেল এক্স বাই 2 হইলেও সেটার একটা ওভারহেড আছে, আমার তো চিন্তা করতে আমি কি উপরে যাব না নিচে যাব, এটা হচ্ছে এর ওভারহেড, ঠিক আছে। আচ্ছা, এখন আর নিচের চিত্র যেটা দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে হোল,
তারপরে হচ্ছে গ্যাপটা আস্তে আস্তে ডবল হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা কনসেপশন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে মেশিন এপসাইলন। মেশিন এপসাইলন জিনিসটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে দূরত্ব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেলেক্স। এবং ডেলেক্সের মান কিন্তু দেখেন এই রেঞ্জের মধ্যে, যে এই দুইটা ভ্যালুর মধ্যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে একটা ডেলেক্স, এটা 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 একটা ডেলেক্স। এখানে 8 ঘর পর্যন্ত ডেলেক্সটা সেম আছে। তারপরে হচ্ছে এটা হলো আরেকটা হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারের চিত্র। এটা আমরা এখন যেটা বলছি সেটার চিত্র না। কারণ ওইখানে হচ্ছে যে 8 ঘর পর্যন্ত, মানে পরপর 8টা ঘর ডেলেক্সের মান সেম থাকে। এরপরে দেখেন ডেলেক্সের মান ডবল হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, আবার 8 ঘরের জন্য, ঠিক আছে। তাই যে এটা যাই হোক, মানে সোজা কথা ডেলেক্সের মান তো খানিক পরপর ডবল হয়। এখন এখানে যেটা বলতেছে মেশিন এপসাইলন জিনিসটা একটু ঝামেলার আর কি, যে ডেলেক্স বাই এক্স, এই যে রেশিওটা, ডেলেক্স হচ্ছে গ্যাপটা আর এক্স হচ্ছে যে ভ্যালুটা রাখা যাচ্ছে রিপ্রেজেন্টেবল ভ্যালুটা, সেইটা, এই রেশিওটা সবসময় একটা সার্টেন ভ্যালুর চেয়ে সমান বা ছোট হয়। সেই সার্টেন ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে কি মেশিন এপসাইলন। এটা আমি আজকে একটা কথা বলতে ভুলে গেছি, এটা নেক্সট ক্লাসে বলার চেষ্টা করব মনে থাকলে। আচ্ছা, তো মেশিন এপসাইলন যাই হোক, এই রেঞ্জটা সবসময় মেশিন এপসাইলন হচ্ছে সমান বা ছোট হবে। চপিং এর ক্ষেত্রে বলতেছে যে ডেল এক্স বাই এক্স, এটা হবে হলো লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন। এখন ডেল এক্সটা হচ্ছে কি রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে গ্যাপ। এখন এখানে একটা ছোট দ্বিমত আছে আমার, এরা বলছে যে চপিং এর জন্য কি হবে, ডেল এক্স বাই এক্স হবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন। এখন মেশিন এপসাইলনের ফর্মুলা আবার কি আছে, বি টু দি পাওয়ার 1 মাইনাস টি। কাজে মেশিন এপসাইলনের সাথে কিন্তু আমরা রাউন্ডিং করতেছি না চপিং করতেছি, তার কোনো সম্পর্ক নাই। মেশিন এপসাইলন কিন্তু ফিক্সড, আমি রাউন্ডিং করলেও যা, চপিং করলেও তাই। কিন্তু এখানে এরা বলতেছে কি যে চপিং এর ক্ষেত্রে ডেল এক্স বাই এক্স এর মান হবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন, আর রাউন্ডিং এর ক্ষেত্রে ডেল এক্স বাই এক্স এর মান হবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন বাই 2। এখানেই আমার আপত্তি আছে, কারণ এরা প্রত্যেক চিত্রে বারবার বলছে যে ডেল এক্সটা হচ্ছে রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে দূরত্ব সেটা। চপিং এর ক্ষেত্রেও কিন্তু এটা ডেল এক্স বাই 2 হচ্ছে, কারণ এটা অর্ধেক তাই, ঠিক আছে। কিন্তু এইখানে যেটা বলতেছে যে ডেল এক্স বাই এক্স, এটার মান হচ্ছে মেশিন এপসাইলন বাই 2, এটা আসলে ঠিক না। কারণ রাউন্ডিং হলো তো মেশিন এপসাইলনের মান অর্ধেক হয় না, আবার রাউন্ডিং হইলো তো ডেল এক্স এর মানও কমে না। সেই জন্য রাউন্ডিং এর ক্ষেত্রে ডেল এক্স বাই এক্স লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন বাই 2, এইটা স্ট্রেট ফরওয়ার্ড মিনিং এ সত্যি না। কিন্তু এটা যেটা বুঝাইতে চাচ্ছে সেটা হলো যে যেহেতু মেশিন এপসাইলন রাউন্ডিং এবং চপিং এর সেম, কিন্তু আপনার রাউন্ডিং এর ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম, চপিং এর ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম এরর হতে পারে ডিফারেন্স আর কি, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিফারেন্সটা হতে পারে ডেল এক্স, কিন্তু রাউন্ডিং এর ক্ষেত্রে কিন্তু এটা অর্ধেক। এই যে দূরত্বটা, এইটাকে যদি এরা ডেল এক্স বুঝায় তাহলে এটা ঠিক আছে, ডেল এক্স বাই এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন বাই 2। কিন্তু এটাকে আসলে ঠিক বলা যাচ্ছে না, কারণ ডেল এক্স তো এখানে অলওয়েজ ডেল এক্স বলতে বোঝাচ্ছে দুইটা রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে গ্যাপ, ঠিক আছে। নাহলে তো এইটার মান ডেল এক্স বাই 2 হইতো না, তাহলে তো এটার মানও ডেল এক্স হতো যদি রিপ্রেজেন্টেবল ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে গ্যাপটাকে আমরা ডেল এক্স বলতাম। কাজে এখানে একটু কনফিউশন আছে, কিন্তু বেসিক আইডিয়া ওইটাই, যেহেতু চপিং এর ক্ষেত্রে ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুর যে গ্যাপ, সেটা রাউন্ডিং এর ক্ষেত্রে স্ট্রেট অর্ধেক বা তার ছোট হয়ে যাচ্ছে। এই কারণে চপিং এর ক্ষেত্রে ডেল এক্স বাই এক্স এর মান মেশিন এপসাইলন হচ্ছে সমান বা ছোট, এবং রাউন্ডিং এর ক্ষেত্রে মেশিন এপসাইলনের অর্ধেকের চেয়ে সমান বা ছোট। কাজে এখানে এটা একেবারে স্ট্রিক্ট পলিসিতে ঠিক নাই, কিন্তু আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে রাউন্ডিং এর ক্ষেত্রে এই ম্যাক্সিমাম এই রেশিওটা অর্ধেকের চেয়ে ছোট কম হবে, চপিং এ একটু বড় হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখেন, এই মেশিন এই ডেল এক্স বাই এক্স এই রেশিওটা কিন্তু আসলে সেম না, কারণ আপনি এখানে দেখেন এখানে এক্স এর মান কম, ডেল এক্স এর মান একটু বেশি। তারপরে কিন্তু যত আমি আগাতে থাকবো ডেল এক্স এর মান কিন্তু ফিক্সড, কিন্তু এক্স এর মান কিন্তু বাড়তেছে। কাজে এই বরাবর আপনি আগাইলে কি হবে, ডেল এক্স এর মান যেহেতু ফিক্স, এক্স এর মান এক্স যেহেতু আপনি ভাগ করতেছেন, কাজে এই ডেল এক্স বাই এক্স এই রেশিওটা আস্তে আস্তে কমতে থাকবে। আবার এখানে এসে যেহেতু গ্যাপটা আবার ডবল হয়ে গেছে, কাজে আবার এখানে এসে বাড়বে, আবার কমতে থাকবে। এভাবে মেশিন এপসাইলনের এভাবে ডেল এক্স বাই এক্স এই রেশিওটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। কিন্তু যতই চেঞ্জ হোক যাই হোক, এটার মান ম্যাক্সিমাম যেটা হয় ডেল এক্স বাই এক্স এই রেশিওটা, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে মেশিন এপসাইলন, ঠিক আছে। তাহলে এখন মেশিন এপসাইলন দিয়ে আসলে আমরা যে জিনিসটা বুঝতে পারি, যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মেশিন এপসাইলন দিয়ে আমরা বুঝতে পারি যে ওইটাতে একটা ভ্যালু রাখতে গিয়ে ম্যাক্সিমাম মোটামুটি শতকরা হিসাবে এরর কত হইতে পারে। কারণ ডেল এক্স বাই এক্সটা মোটামুটি আসলে একটা ভ্যালু, এক্স এর কাছাকাছি একটা ভ্যালু রাখতে গেলে যে এররটা হচ্ছে, সেটাই কিন্তু আমরা ডেল এক্স বাই এক্স দিয়ে বোঝাচ্ছি, 100 দিয়ে গুণ করে দিলেই হইতো, ঠিক আছে।
কাজেই মেশিন এপসিলন মূলত বোঝায় যে এরকম একটা ভ্যালু স্টোর করতে গেলে আমাদের ম্যাক্সিমাম পসিবল এররটা কত হইতে পারে। এখন কাজে মেশিন এপসিলন 0.25 মানে হচ্ছে যে এরকম আমাদের যে হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট আমরা বের করছিলাম সেইখানে একটা ভ্যালু রাখতে গিয়ে প্রায় 25% পর্যন্ত এরর হইতে পারে, ঠিক আছে। কাজে এটা মোটেও কোনো ভালো কথা না আর কি। কাজে এই যে দেখেন মেশিন এপসিলন ডেল এক্স বাই এক্স এর রেশিওটা কিন্তু বেশি থাকে, তারপরে কমে যায়, আবার বেড়ে আবার কমতে থাকে, এরকম করে কমা বাড়ার মধ্যে সবচেয়ে বেশি যে ভ্যালুটা আসে ডেল এক্স বাই এক্স এর সবচেয়ে বেশি মানটা যেটা হইতে পারে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেশিন এপসিলন। আচ্ছা, এরপরে হচ্ছে যদি মেশিন এপসিলন জিনিসটা খুবই গন্ডগোলে, এটা দিয়ে আমরা মূলত বুঝি যে ডেল এক্স বাই এক্স, ডেল এক্সটা হচ্ছে যে রিপ্রেজেন্টেবল ভ্যালু এবং দুই রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে গ্যাপ সেটা বোঝাচ্ছিলাম, কিন্তু এইখানে সম্ভবত বোঝাচ্ছে হলো যে যে ভ্যালুটা রাখলাম এবং সেটা যেখানে রাখা হচ্ছে তাদের মধ্যে যে গ্যাপ সেইটা হইলে এই রেশিওটা ঠিক আছে, কিন্তু আমি যদি রিপ্রেজেন্টেবল দুইটা ভ্যালুর মধ্যে গ্যাপকে ডেল এক্স বলি তাহলে এই জিনিসটা আসলে ঠিক নেই। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম এর পরের টপিকটা হচ্ছে অ্যাডিশন অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা কিভাবে যোগ করব। এখন যেহেতু আমরা বাইনারির চেয়ে ডেসিমেলে মোর স্বচ্ছন্দ, কাজে এখানে দেখেন আমরা দুইটা ডেসিমেলে উদাহরণ দেখতেছি যে প্রথম একটা সংখ্যা 0.325 ইন্টু 10⁻1 এবং আরেকটা সংখ্যা হচ্ছে 0.263 ইন্টু 10⁻1। এখন এই দুইটা যোগ করতে গেলে যেটা করতে হবে, এখানে এক্সপোনেন্ট পার্ট যোগ করার কিন্তু কোনো মেকানিজম সিতে দেওয়া নাই, ম্যান্টিসা পার্টটা খালি যোগ হয়। কাজে যেহেতু এক্সপোনেন্ট পার্ট যোগ করার কোনো মেকানিজম দেওয়া নাই, কাজে কোনোভাবে আমাদেরকে এক্সপোনেন্ট পার্ট দুইটাকে সেম করতে হবে। এখন সেম করতে হলে এখানে দেখেন এটা 10⁻1 আছে, এটা 10⁻1 আছে, তাহলে হয় আমরা দুইটাকে 10⁻1 করতে পারি অথবা দুইটাকেই 10⁻1 করতে পারি। এবং অলওয়েজ কি করা হয়, 10⁻1ই করা হয়, যেটা বড় সেটা করা হয়। কারণ আপনি যদি 10⁻1টাকে 10⁻1 করতে চান তাহলে আপনার কিন্তু 10⁻1টাকে 10⁻1 করতে চান তাহলে সেটা অ্যাডজাস্ট করতে গিয়ে কিন্তু আপনার ম্যান্টিসার মানটা 1-এর চেয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে। সেটা করা আসলে যাবে না, এটা ইম্পসিবল। ম্যান্টিসার মান কোনোভাবেই আপনি 1-এর চেয়ে বড় করতে পারবেন না। তাহলে এখন দেখেন প্রথম যে ভ্যালুটা 0.325 ইন্টু 10⁻1 এটা যেমন ছিল তেমনই থাকলো। কারণ আমরা যদি ধরে নেই যে আমাদের ম্যান্টিসাতে 6টা ডিজিট আছে তাহলে আমরা এরকম লিখতে পারি যে 0.325000 ইন্টু 10⁻, এটা এভাবে বলা যাবে না, আমাদের নর্মালি ম্যান্টিসাতে আছে 3টা ডিজিট, আমরা যদি যোগ করি তখন যেটা হয় যে ডবল রেজিস্টার ব্যবহার করা হয়। অর্থাৎ নর্মাল ম্যান্টিসাতে যদি 3 ডিজিট থাকে তাহলে যোগ করার সময় যে ডবল রেজিস্টার থাকে সেখানে 6 ডিজিট থাকে। এই কারণে আমরা এই দুইটাকে প্রথমটাকে আমরা এরকম 6 ডিজিটওয়ালা ম্যান্টিসাতে লিখে নিচ্ছি 0.325000 ইন্টু 10⁻1। আর পরেরটা দেখেন এটা 0.263 আছে, তো এখানে 10⁻1 যদি 10⁻1 করে দিই তাহলে এটাকে আমি 100 দিয়ে গুণ করলাম, কাজেই এটাকে সমান রাখার জন্য এই 0.263 এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ফেললাম। এখন আমি যখন এই দুইটা যোগ করব, এখন দেখেন এখন কিন্তু এক্সপোনেন্ট পার্টটা সেম হয়ে গেছে, কাজে এটা আমি কমন নিয়ে নিতে পারি, শুধু আমার ম্যান্টিসা পার্টটা যোগ করলেই হচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে কত 0.327630 ইন্টু 10⁻1, ঠিক আছে। কাজে আমরা যোগটা কিন্তু করে ফেললাম, যোগটা খুব কঠিন কিছু না, যোগের করার সময় যেটা করতে হবে এমনভাবে চেঞ্জ করে নিতে হবে যাতে এক্সপোনেন্ট পার্টটা সেম হয়, এবং সেটা করতে গিয়ে যেটা বড় সেটাতে যাইতে হবে। কারণ আমি আগেই বলছি যে যদি এখানে দেখেন যে এখানে কিন্তু ম্যান্টিসাটা 0.1-এর চেয়ে ছোট হয়ে গেছে, এটা মানা, কিন্তু এটা হইলে সমস্যা নাই, ঠিক আছে। যেমন ধরা যাক যে আপনি ক্লাসে আপনার আমরা নর্মালি টি শার্ট ডিসকারেজ করি, তো আপনি আসলে ওটা ঠিক দোষের হবে না, কিন্তু আপনি যদি শার্ট ছাড়া চলে আসেন তাহলে সমস্যা হয়, ঠিক আছে। ওইরকম এখানেও তাই, যে আমরা এখানে 0 বসাচ্ছি এটা অ্যালাউড না, কিন্তু টেম্পোরারিলি আমরা এটা করতে পারি, কিন্তু মানে ওই এক্সপোনেন্ট পার্টটাকে সেম করতে গিয়ে আমরা ম্যান্টিসার মান যদি 1-এর চেয়ে বড় হয়ে যায় সেটা আসলে আমরা করতে পারবো না। আর এই যেটা ভালো যোগ হইলো, যোগ হওয়ার পর এখন যেহেতু ডবল রেজিস্টার থেকে আমাদের নর্মাল রেজিস্টারে আনতে হবে, কাজে 0.327630 এটাকে 6 ডিজিট থেকে 3 ডিজিটে নামাই নিয়ে আসলাম, যেহেতু 7-এর পরে 6 ছিল কাজে 7টা 8 হয়ে যাচ্ছে। এটা যে হইতেই হবে তা না, আমরা যদি চপিং করতাম তাহলে কিন্তু 327টা 327ই থাকতো, যেহেতু আমরা রাউন্ডিং করতেছি 7-এর পরে 6 আছে, কাজে 0.327টা 0.328 হয়ে যাচ্ছে ইন্টু 10⁻1।
ঠিক আছে, তো নেক্সট দিন আমরা এরকম যোগ টোগ করা নিয়ে আরও অনেক জিনিসপত্র দেখবো। আজকে এই পর্যন্তই।